নমস্কার। আজকের স্যাক্রেড স্যাটারডেতে আপনাদের সবাইকে স্বাগত আমাদের স্পট লাইফের টিমের তরফে। স্যাক্রেড এই জন্য বললাম কারণ আমাদের স্পট লাইফের আজকের প্রথম ইন্টারভিউ আজকে আমরা শ্যুট করছি একজন খুব স্পেশাল গেস্টের সঙ্গে আলাপ করানোর আগে একটা কথাই আগে বলি। এরকম একটা টাইম ছিল যখন কোথাও বেড়াতে যাওয়ার আগে, কোথাও ঘুরতে যাওয়ার আগে, কোথায় থাকবো, কি করব, কোথায় কোথায় সাইট সিইং করবো, স্পেশাল কি দেখার আছে, কি অ্যাট্রাকশন আছে, এইসবের জন্য আগে আমরা শরণাপন্ন হতাম আইদার কোনো দাদা, কাকু, জেঠু যিনি আগে ওই জায়গায় বেড়াতে গেছেন, বা যার কোনো আত্মীয় ওখানে থাকে, অথবা কোনো ট্রাভেল এজেন্সি। কিন্তু আজকের দিনে সেইটা এখন পুরোটাই অতীত। তো আজকের পাঁচতলা মল পুরোটাই এখন শুধু সার্চ অপশনে ভর্তি, যেখানে আজকে আপনি ইউটিউবে বা ফেসবুকে আপনি সার্চ দিয়ে দেখতে পারেন যে কোথায় কি রয়েছে, এবং সেটা এক ক্লিকে আপনার কাছে খুবই সহজলভ্য হয়ে যায় যে আপনি কি করবেন। সমস্ত ইনফরমেশন একদম সহজ সরল প্রাঞ্জলভাবে আপনার সামনে যেটা তুলে ধরেন, তাদেরই একজন আজকে আমাদের সঙ্গে আছেন। পরিচয় করিয়ে দিই। আজকে আমাদের সঙ্গে রয়েছেন দেবরূপদা। নমস্কার। কেমন লাগছে বলো আজকে আমাদের এই পডকাস্টে এসে? খুব ভালো লাগছে, দারুণ এক্সপিরিয়েন্স হতে চলেছে আশা করছি। অনেক কিছু মানে গল্প হবে, ট্রাভেল রিলেটেড, যেখানে যেখানে ঘুরতে গেছি সেই সম্বন্ধে মানে কথা হবে তোমাদের সঙ্গে। তুমি করেই বলছি। হ্যাঁ, একদম। সেই জায়গাটা আমরা বসে আছি, আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। প্রফেশনাল কোনো সেট আপ নেই, প্রফেশনাল কোনো ক্যামেরাম্যানও নেই। যা আমাদের স্বল্পসাধ্য তার মধ্যে আমরা চেষ্টা করছি আড্ডাটাকে সহজ সরল খোলামেলাভাবে তুলে ধরা। তো দেবরূপদার কাছ থেকে যেটা প্রথমে জেনে নেব যে দাদা, প্রথমবার আমাদের এই আনাড়ি আনপ্রফেশনাল পডকাস্ট এসে কেমন লাগছে বলো? আমার তো খুবই ভালো লাগছে, মানে যেহেতু আমি এরকম ট্রাভেল ব্লগিং করি, আমার নেচারের মধ্যেই থাকতে ভালো লাগে, নেচারেই বারবার ছুটে যাই। তো এরকম একটা ময়দানের মতন জায়গায় প্রথমবার এরকম একটা পডকাস্ট করে মানে এসে এখানে যোগ দিয়ে পার্টিসিপেট করে আমার খুব ভালো লাগছে। এবং সামনে আরো যে কোয়েশ্চেনগুলো আসছে সেগুলো ভালো করে মানে বলবো, সেইগুলো এক্সপ্লেন করব, অনেক গল্প হবে এবং সেই আশা নিয়েই এসেছি সব দর্শক বন্ধুদের জানাবো সেই জিনিসগুলো। With over near about 250k subscribers over YouTube, he is one of the most successful Bengali content creators and travel filmmakers in all of Bengal. তো দেবরূপদা, বিফোর উই স্টার্ট উইথ দ্য ফর্মাল কোয়েশ্চেন্স, আমার একটা কোয়েশ্চেন আছে আপনার কাছে। সেটা হচ্ছে যে আপনার কি মনে হয় যে ট্রাভেল ফিল্ম মেকিং ইন জেনারেল এবং ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েশন এটা ওভার দ্য ইয়ার্স কীভাবে চেঞ্জ হয়েছে? মানে লাইফস্টাইল এবং ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েশন আগে যেরকম একটা জেনারিক ফর্মে ছিল, এটা ওভার দ্য লাস্ট ডিকেড কীভাবে চেঞ্জ হয়েছে এবং ফিউচারে আর কী কী চেঞ্জেস এক্স্যাক্টলি আমরা এক্সপেক্ট করতে পারি? যেটা বলার সেটা হচ্ছে, আগে আমরা দেখতে পেতাম যে লোকে জাস্ট মোবাইলে ভিডিও করে ইউটিউবে আপলোড করে দিচ্ছে, ঠিক আছে, নর্মাল কোনো ক্যাজুয়াল একটা ভিডিও। তো সেটা আস্তে আস্তে আমরা দেখলাম চেঞ্জ হয়ে লোকে মোবাইলেই জায়গাটা সম্পর্কে বলতে শুরু করলো অ্যাজ এ ব্লগ, যেটা বলে ওটা ক্যাজুয়ালি ছিল প্রথম দিকে। কিন্তু আস্তে আস্তে আমরা দেখলাম যত দিন এগোতে থাকলো লোকে আরও জিনিসটাকে সিস্টেমেটিক ওয়েতে ভিডিওটা বানাচ্ছে, লাইক একটা প্ল্যানিং করে প্রথমে জায়গাটা সম্পর্কে একটা ভিউ দিয়ে দেওয়া, একটা জায়গাটা কীরকম, তারপর সেটার উপর একটা ভয়েস ওভার দেওয়া, ইভেন তার সঙ্গে ব্লগিং করা। তো এটা কিন্তু প্রথমে ছিল না, এটা আস্তে আস্তে গ্রো করেছে। আগে লোকে জাস্ট একটা ভিডিও দিয়ে দিত, একটা গাড়ি চলেই যাচ্ছে, রাস্তা দিয়ে চলেই যাচ্ছে, এরকম একটা ভিডিও ইউটিউবে আপলোড করতো। কিন্তু সেখান থেকে আস্তে আস্তে কিন্তু আমরা দেখলাম ওভার দ্য টাইম একটা মানে জিনিসটা আরও গ্রো করেছে, ইন দ্য সেন্স টেকনিক্স, ইন দ্য সেন্স অফ ক্রিয়েটিভিটি, আর আরও অন্যান্য অনেক দিক থেকে। যেমন এখন যেটা হচ্ছে, এখন সিনেম্যাটিক দিকে মোর ফোকাসড হয়ে গেছে পুরো ব্যাপারটা। সিনেম্যাটিক শর্টস আমরা বেশি দেখতে পাচ্ছি, ড্রোন শর্টস দেখতে পাচ্ছি, সেগুলো কিন্তু আগে ছিল না। তো সেদিক থেকে দেখতে গেলে অনেকটাই এখন কিন্তু আমরা ভালো একদম কোয়ালিটি কন্টেন্ট পাচ্ছি, বলতে গেলে একদম সিনেমার মতন দেখতে একটা ব্লগ আমরা পেয়ে যাচ্ছি। এবং সেটাই কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটার, অনেক ট্রাভেল ব্লগাররা ফলো করছে। আগে সেই জিনিসগুলো ছিল না। আর হ্যাঁ, ইন ফিউচার আরও জিনিসটা ইমপ্রুভ হবে। যারা হয়তো যাদের কাছে নেই তারা হয়তো ড্রোন আরও ইউজ করবে। ইভেন যারা শুধু
ভ্লগিং করছে তারা হয়তো সিনেম্যাটিক শর্টসও নেবে, বা যারা সিনেম্যাটিক শর্টস নিচ্ছে তারা আরও বেশি ভ্লগিং করবে, এরকম এই মিক্স ম্যাচগুলো হবে আস্তে আস্তে। তো এটাই আর কি, মানে অনেকটাই এগিয়ে গেছি আমরা, আরও ইমপ্রুভমেন্ট হবে। আমি যেটা বলতে চাই যে এখন আমাদের কলকাতার যে ভ্লগিং কমেডি ট্রাভেল ভ্লগিং, সেখানে কিন্তু আমরা সিনেম্যাটিকটা খুব একটা বেশি দেখি না, নর্মাল ভ্লগিং ট্রাভেল ভ্লগিংই দেখি, নর্মাল যেরকম মানে ক্যামেরার সামনে এসে ব্লগ করা প্রথম থেকে শেষ পর্যন্ত সেরকমই দেখি। জায়গাটা সম্বন্ধে ইনফরমেশান দেওয়া, হোটেল বা যে লোকেশনটা আছে, সাইট সিইং, এগুলো সম্বন্ধে বলা। সিনেম্যাটিক শর্টস খুব কম, কিন্তু সেটা বাড়ছে। অন্যান্য স্টেট বা অন্যান্য কান্ট্রিতে কিন্তু সেটা অলরেডি আমি বলবো 5-6 বছর আগে থেকে কিন্তু জিনিসটা শুরু হয়ে গেছিলো সিনেমাটিক, কিন্তু সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সেই জিনিসটা মানে সেই যে প্র্যাকটিস সেটা হচ্ছিল না, কিন্তু আস্তে আস্তে জিনিসটা আসছে, সিনেম্যাটিক শর্টসগুলো আসা, ট্রাভেল, এখন যেটাকে বলবো আমি সিনেম্যাটিক ট্রাভেল ব্লগ, সেটা কিন্তু আস্তে আস্তে আসছে। তো হ্যাঁ, ইন ফিউচার আরও ভালো হবে, ব্লগিং আরও কোয়ালিটি বাড়বে, সিনেমার মতন দেখতে জিনিসগুলো আসবে। ইভেন তুমি করেই বলছি যে তোমরা হয়তো দেখতে পাবে যে অনেক মানে ট্রাভেল চ্যানেল আছে বা ট্রাভেল সিনেম্যাটিক যে চ্যানেলগুলো আছে, তাদের কিন্তু ফুটেজও অনেক মেইন স্ট্রিম মিডিয়া ইউজ করছে তাদের থেকে লাইসেন্স নিয়ে। তো এইগুলো কিন্তু আস্তে আস্তে হচ্ছে। তো এটা কিন্তু একটা বিশাল বড় একটা ভাস্ট একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে। তো হ্যাঁ, আস্তে আস্তে আরও বাড়বে জিনিসটা, এই আশাই আছে, দেখা যাক। প্রথমেই আমরা অ্যাটলিস্ট একটা গ্রিন সিগন্যাল পেয়ে গেলাম যে মোটামুটি প্রকৃতির মধ্যে এসে ভালোই লাগছে। তো সেই জন্য ব্যাপারটা পুরো ঠিক ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটার আর নেচারের মধ্যে আছি, সুতরাং ব্যাপারটা খাপে খাপে মিলে গেছে আর কি। একদম। হ্যাঁ, তো এবারে আসল কথায় আসি। তো দেবরূপদা, কবে থেকে তুমি এই কন্টেন্ট ক্রিয়েশনের সঙ্গে যুক্ত আছো? আমি শুরু করেছিলাম 2014 সালে, মানে 2000 বছর প্রায় 10 বছর হয়ে গেছে, 10 বছর হতে এলো। 2014 সালে যখন আমি স্টার্ট করেছিলাম, তখন আমার কাছে মানে ক্যামেরা বলতে আমার শুধু ডিএসএলআর ক্যামেরা ছিল, একটাই ক্যামেরা ছিল। তখন যে ভ্লগিং করবো সেই জিনিসটা মাথায় ছিল না। ওই 10 বছর আগে কিন্তু তখন বলতে গেলে সেরকম ব্লগারও ছিল না। হ্যাঁ, তখন তো ইউটিউবের অত চল ছিল না। মানে তো ঘরে ঘরে ইউটিউবার এই ব্যাপারটা ছিল। মানে অনেক ইউটিউব চ্যানেল দেখেছিলাম যেখানে সিনেম্যাটিক ভিডিওস থাকতো, টাইম ল্যাপস ছিল, হাইপার ল্যাপস, ওইগুলোই ইন্সপায়ার করতো আমাকে। তো সেই জিনিসগুলো দেখে ইন্সপায়ার হয়ে যখন ঘুরতে যেতাম তখন প্রচুর টাইম ল্যাপস করতাম, হাইপার ল্যাপস করতাম। কিন্তু ভ্লগিং জিনিসটা কিন্তু প্রথম মানে শুরু করি আমি আরো 2-3 বছর পর থেকে। তার আগে সিনেম্যাটিক ভিডিওস, টাইম ল্যাপস, হাইপার ল্যাপস এইগুলোই করতাম। মানে ওগুলো শখের বসেই, শখের বসেই করতাম, যে কোথাও আপলোড করবে বলে। হ্যাঁ, না আপলোড করতাম, ইউটিউবে করতাম, কিন্তু তখন একদম ইনিশিয়াল টাইম, তখন যে মানে এটাকে অ্যাজ এ মানে চ্যানেল গ্রো করতে এরকম না, আমার ভালো লাগতো বলে আমি শেয়ার করতাম জিনিসটা, নতুন নতুন জিনিস শিখতাম, কিভাবে টাইম ল্যাপস করতে হয়, হাইপার ল্যাপস করতে হয়। সিনেম্যাটিক শর্ট বা এই জিনিসগুলো তখন অতটা মাথায় আসেনি। তো ওইগুলো আস্তে আস্তে গ্রো করে। তারপরে 2-3 বছর মানে 2 বছর 2.5 বছর পর থেকে আস্তে আস্তে ভাবলাম যে হ্যাঁ, এবার একটু ব্লগটা স্টার্ট করা যাক, একটু অন্যরকম ভাবে ট্রাই করলাম। ইন্সপিরেশন পেয়েছিলাম অনেক ওয়েস্টার্ন যে ব্লগার আছে তাদের কাছ থেকে, এবং ইন্ডিয়াতেও 2-3 জন ব্লগার ছিলেন তখন, তারা সদ্য উঠছিলেন। তো তাদের থেকেও ইন্সপিরেশন পেয়ে তখন সিনেম্যাটিক ডকুমেন্টারি, ট্রাভেল ডকুমেন্টারি টাইপ এইটা করা স্টার্ট করলাম। তো এরকম করতে করতে আমি লকডাউনের সময় আমি বাংলা চ্যানেলটা স্টার্ট করি, এবং বাংলা চ্যানেলটা স্টার্ট করে ফার্স্ট ভিডিওটা দেওয়ার পরই কিন্তু আমার মানে খুব তাড়াতাড়ি গ্রো করে যায়। ঠিক আছে, মানে সেটা কি ইউটিউবেই পোস্ট করতে? হ্যাঁ, ইউটিউবে। আচ্ছা, ইউটিউব দিয়ে আমার স্টার্ট, তারপরে ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম হয়েছে। তো এভাবে আর কি আমার জার্নিটা স্টার্ট হয়। এবং তারপরে তো বিভিন্ন জায়গায় ঘুরতে গেছিলাম, ট্রেকিং করি, সেই জিনিসগুলো শেয়ার করা, একটু সিনেম্যাটিক ওয়েতে শেয়ার করা। তারপরে আস্তে আস্তে ভ্লগ, যেরকম নর্মাল ব্লগিং হয়, ট্রাভেল ইনফরমেশন শেয়ার করা, যে লোকেশনে আছি সেই জায়গাটা সম্বন্ধে সবার সামনে তুলে ধরা, এক্সপিরিয়েন্সটা শেয়ার করা, সেগুলো আস্তে আস্তে করতে থাকি। আমরা যদি ক্রমশ 6 থেকে 7 বছর আগের কথা বলি, এই ট্রেন্ডটার পিতা বা ফাদার বলতে গেলে স্যাম কোল্ডার। একদম। এবারে স্যাম কোল্ডারের ভিডিও থেকে অনেকে, মানে ইটস আ হিউজ মেজরিটি অফ পিপল যারা ইনফ্লুয়েন্সড হয়েছে। একদম। এবং সেটা আপনি কি মনে করেন যে এখন ওটাই দ্য নিউ নর্মাল ট্রেন্ড হয়ে গেছে, নাকি সেটা আরো ফার্দার চেঞ্জ হতে পারে? কারণ উই সি ডুয়ালিটি ইন দ্য টোন অফ কন্টেন্ট ওভার ইউটিউব। একটা পার্টিকুলার ট্রাভেল ক্রিয়েটার আছে যারা খুব সিম্পলিস্টিক অ্যাপ্রোচ প্রেফার করে, আরেক টাইপের ক্রিয়েটার আছে যারা একটু ফ্যান্সি বা ক্রিয়েটিভ সর্ট অফ একটা লুক অ্যান্ড ফিল পছন্দ করে। সো উইচ অ্যাকর্ডিং টু ইউ ইজ মোর প্রেফারেবল বাই দ্য অডিয়েন্স? দেখো, অডিয়েন্স সেগমেন্টটা কিন্তু এক এক রকম হয়। কেউ সিম্পল ব্লগ দেখতে পছন্দ করে, কেউ একটু সিনেম্যাটিক শর্টস দেখতে পছন্দ করে, জায়গাটা কীরকম
জায়গাটার সৌন্দর্যটা কেমন সেটা অন্যরকমভাবে ফুটিয়ে তোলা, এই জিনিসগুলো দেখতে পছন্দ করে। অনেকে স্টোরি টেলিং পছন্দ করে। তো আমরা কিন্তু বিভিন্ন ধরনের চ্যানেলই দেখতে পাই। ফর এক্সাম্পল স্যাম করলে, যেটা তুমি বললে, ও কিন্তু পুরোপুরি স্টোরি টেলিং করতো, তার সঙ্গে সিনেম্যাটিক, এবং খুব ফাস্ট ফরওয়ার্ড ওর একটা পেস ছিল ভিডিওর মধ্যে। সেটা কিন্তু একটা টাইম পর্যন্ত অনেকে ফলো করেছে, ঠিক আছে। এবং ওটা এখন একটু স্যাচুরেটেড হয়ে গেছে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে পুরোপুরি স্টোরি টেলিংয়ের ওপর। যেমন ক্যামেরা বেলে ভাইয়া কিছু টেক্সট দিয়ে কিছু ফাস্ট ফরওয়ার্ড করে স্টোরি টেলিংয়ের অ্যাব্রাপ্ট স্টার্টিং, এই জিনিসগুলো কিন্তু এখন আস্তে আস্তে ট্রাভেল ব্লগিংয়ের মধ্যে আসছে। এবং আমি নিজে পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, আমি সব ধরনের জিনিস কিন্তু ট্রাই করি। এরকম না যে আমার একটা ফিক্সড আছে। তোমার যে গতিতে এখন এগোচ্ছে কন্টেন্ট, ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন যে প্ল্যাটফর্মগুলো, সেখানে কিন্তু তোমার কম্পিটিশনে থাকতে গেলে তোমাকে এই জিনিসগুলো ফলো করতেই হবে। যেটা যে ট্রেন্ডটা চলছে সেই ট্রেন্ডটাকে তোমার কিন্তু না করলে তুমি স্যাচুরেটেড হয়ে যাবে। যেমন আমি একটা সময় স্যাম কর্লারকে ফলো করে স্যাম কর্লারের মতন সিনেম্যাটিক শট বানাতাম, বা বলতে গেলে অঙ্কিত ভাটিয়ার মতন সিনেম্যাটিক শট বানাতাম, কিন্তু সেটা আস্তে আস্তে স্যাচুরেটেড হয়ে গেল। এখন আমি একটু স্টোরি টেলিং আরও বেশি দেওয়ার চেষ্টা করছি, ট্রাভেলের মধ্যেও যাতে বোরিং না লাগে সেই জন্য একটু স্টোরি টেলিং দেওয়ার চেষ্টা করছি, একটু ফাস্ট ফরওয়ার্ড জিনিসটা করছি, ফাস্ট ফরওয়ার্ড একটা পেজ দিচ্ছি ব্লগের মধ্যে যাতে বোর না লাগে, এই জিনিসগুলো। আর তার সঙ্গে তো আমাদের নর্মাল ব্লগিং আছেই, সিনেম্যাটিক শট দিয়ে ফাস্ট ফরওয়ার্ড একটা স্টোরি দিয়ে আমি ওই জায়গাটা সম্বন্ধে ইনফরমেশন দিলাম অন দ্য ক্যামেরা। তো এই জিনিসগুলো থাকছে। তো কম্পিটিশনে থাকতে গেলে বা এই ট্রেন্ডের সঙ্গে থাকতে গেলে তোমার কিন্তু এই জিনিসগুলো করতেই হবে। So my next question is related to this itself. আমরা in case of cinematic vlogs বা in general একটা ভালো travel video create করতে গেলে মিউজিক এবং সাউন্ড এফেক্টস ইকুয়ালি ইম্পর্টেন্ট একদম, একটা ভিডিওকে হিট বানানোর অ্যাবসলিউটলি, জন্য। একদম। তো আপনি পার্সোনালি কোন মিউজিক প্ল্যাটফর্মসগুলোকে ইউজ করেন এবং হোয়াট উড ইউ রিকমেন্ড টু দ্য অ্যাসপায়ারিং এডিটরস? দেখো, অনেক ধরনেরই মিউজিক কপিরাইট ফ্রি বা যেটাকে বলে রয়্যালটি ফ্রি মিউজিক প্ল্যাটফর্ম আছে, যেখান থেকে তোমরা মিউজিক নিতে পারো, যেখান থেকে মিউজিক নিলে অ্যাটলিস্ট কপিরাইট খাওয়ার কোনো চান্সেস থাকে না, ভয় থাকে না। যেমন আমি পার্সোনালি ইউজ করি মোশন অ্যারে। ওখানে সুবিধাটা কি, ওখানে মিউজিকের সঙ্গে সঙ্গে আমি অনেক এফেক্টসও পেয়ে যাই আমার ভিডিওতে ইউজ করার জন্য, সেটা তুমি ওখান থেকে আমি ইউজ করি। তাছাড়া আছে এপিডেমিক সাউন্ড আছে, এপিডেমিক সাউন্ড থেকেও অনেকে মিউজিক নেয়। তো এটা ভ্যারি করে কতটা সাবস্ক্রিপশন ফিস দিতে হবে তার উপর। অনেক কম দামেরও আছে, অনেক বেশিরও আছে, বাট একটা মোটামুটি তোমার বাজেটের ওপর বেস করে তুমি ওটা সাবস্ক্রিপশন নিতে পারো। হ্যাঁ, তো ওই জায়গা থেকে মিউজিক নিলে কিন্তু তোমার কপিরাইট খাওয়ার চান্সেস খুব কম। এছাড়া ইউটিউবে নিজস্ব মিউজিক লাইব্রেরি আছে, অডিও লাইব্রেরি আছে, সেখান থেকে অনেক, বাট ওখানে ভ্যারাইটি অফ মিউজিক কম। ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটার যারা হন তাদের সম্পর্কে মানুষের একটা ধারণা থাকে, ভুল না ঠিক সেটা তো পরে ক্লিয়ার হবেই। ধারণাটা হচ্ছে এই যে সবসময় এনারা ঘুরেই বেড়ান, লাইফে চাপ খুব কম, লাইফটা খুব ইজি। তো এবারে অডিয়েন্সের ক্ষেত্রে এই কথাটা বলতে চাই, সেই ধারণাটা ভাঙার আগে, যে দেবরূপদার পরিচয় কিন্তু আরেকটা আছে, হার্ডকোর একদম প্রফেশনাল একটা পরিচয় আছে, সেটা দাদার কাছ থেকে জেনে নেওয়া যায়। দাদা যদি প্লিজ অডিয়েন্স। তো আমি বাই প্রফেশন আমি ডিজিটাল মার্কেটিংয়ে আছি। তো একটা কোম্পানিতে কাজ করছি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসাবে। তো আমার প্রফেশন হিসাবে কেরিয়ার স্টার্ট হয় 2009-এ। আচ্ছা। তো তারপর থেকে এতদিন হয়ে গেল আমি এই ডিজিটাল মার্কেটিং কাজের সঙ্গে যুক্ত, এবং তার পাশাপাশি এই ট্রাভেল ব্লগিংটাও করছি, এই সিনেম্যাটিক ট্রাভেল ফিল্মস ডকুমেন্টারিগুলোও বানাচ্ছি। তো এই 9টা-6টার যে কাজটা ডেলি জবটা, এটা করে তারপর যে বাড়ি ফিরে এসে এডিটিং করা বা ট্রাভেল কন্টেন্ট বানানো, সিনেম্যাটিক ভিডিওসগুলো বানানো, বা ছুটি নিয়ে যে ঘুরতে যাওয়া কিছুদিনের জন্য, তারপরে এসে যে এই কন্টেন্টটা বানানো, এটাই কিন্তু আমাকে একটা বেঁচে থাকার রসদ দেয়। তো এটা দিয়েই চলছে, এভাবেই সেই বোরিং মোনোটোনাস যে কর্পোরেট লাইফ, ওটা একটা ফ্রেশ একটা ওই জিনিসটাই কিন্তু এটাই আমাকে বাঁচিয়ে রেখেছে বলতে গেলে। 9টা-6টার এই যে কর্পোরেট লাইফটা বললে, তো এইটাতে স্বাভাবিকভাবে আরেকটা প্রশ্ন যেটা মনে চলেই আসে, যে এই যে তুমি কন্টেন্ট বানাও নিজেই বলে, তারপর আবার এডিট করতে বসো, তো এই ব্যাপারটা ঠিক ওই কর্পোরেট লাইফের সঙ্গে এই ক্রিয়েটার লাইফটা ব্যালেন্স করাটা কতটা হেক্টিক? ব্যালেন্স, দেখো, স্ট্রাগল তো আছেই এই দিকটা দিয়ে দেখতে গেলে। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে অফিস যেতে হয়, অফিসের কাজ আছে, অফিসের কাজ করে তারপরে অফিসে যদি কাজ থাকে আরও একটু লেট হয়ে যায়, তো
কিন্তু সবসময় মাথার মধ্যে ঘুরতে থাকে যে বাড়ি এসে এডিট করবো, যে ভিডিওটা বানাবো। তো ওই ব্যাপারটা কিন্তু সবসময় চলতে থাকে, বাট স্টিল টাইম ম্যানেজ করে নিই, বাড়িতে এসে অ্যাটলিস্ট 2 ঘন্টা 3 ঘন্টা এডিট করে নিই। আর উইকেন্ডটা থাকে, উইকেন্ডেও বিভিন্ন ফ্যামিলির কাজ ছাড়াও একটা টাইম বার করে নিই, সেই সময় ভিডিও এডিটিং করি, কন্টেন্ট বানাই, স্টোরি টেলিংগুলো স্ক্রিপ্টিং করি। এই জিনিসগুলো মানে টাইম বার করে নিতে হয়, মানে এটা কিছু করার নেই। যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছে তাদের কিন্তু এই জিনিসটা করতেই হবে, যদি কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত থাকে, কিন্তু তারা অ্যাজ এ ক্রিয়েটার মানে সবসময় মনের মধ্যে ক্রিয়েটিভ জিনিসগুলো ঘুরতে থাকে, তারা কিন্তু এই ব্যালেন্সটা করেই না। বাট হ্যাঁ, একটা স্ট্রাগল থাকেই সবসময়, কারণ সেই একটা মাইন্ড গ্যাপ পাওয়া যায় না। বাট স্টিল ট্রাই করে যাচ্ছি, দেখা যাক কত। ডিটারমাইন্ড মাইন্ডসেটটা হ্যাঁ, তোমার তখন থেকেই ছিল আর একদম প্রথম থেকেই ছিল। তো দেখো, এটা কি বলতো, মানে যার যেরকম, তুমি কতটা তুমি করতে পারবে, কত টাইম পর্যন্ত তুমি করতে পারবে। আর এরকম না যে কি বলবো, মানে প্রচুর কন্টেন্ট দিতে হবে ফর সেক অফ ভিউজ। মানে আমার কাছে কোয়ালিটিটা ম্যাটার করছে রাদার দ্যান কোয়ান্টিটি। তো আমি সেই দিকটা প্রেফার করি সবসময়। আচ্ছা আচ্ছা। তো এবার এই কন্টেন্ট ক্রিয়েশনের আরেকটু ভেতরে আমি যদি ঢুকতে চাই, এই যে ধরো পার্টিকুলার একটা ধরো তুমি শর্ট নেবে কোথাও একটা গিয়ে, তুমি একটা শর্ট নিতে চাইছো, কিন্তু সেই যে এক্সাক্ট যে ডিজায়ার্ড শর্টটা, যেটা তোমার দেখে মনে হবে যে একটা ওয়াও একটা মোমেন্ট একটা অডিয়েন্সের আসবে, সেইটা মানে নেওয়ার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হয়, অনেক সময় মানে ধৈর্য প্রচুর রাখতে হয়। তো সেই সময় বেড়াতে গিয়ে মানে লোকে মানে আমি ক্রিয়েটারদের কথাই বলছি, ধরো তুমি প্রকৃতিটা বা যেখানে গিয়েছো সেই জায়গাটা এনজয় করবে নাকি না শর্টটা নেবে, কতক্ষণ ধরে সেইখানে থাকবে, সেইটা একটা ব্যাপার চলেই আসে। তো সেইটা কতটা ঠিক হ্যান্ডেল করো সেই সময়? দেখো, এই সূত্রে একটা জিনিস বলি, মানে আমার কাছে কিন্তু মেন প্রায়োরিটিটা ঘোরা, ঠিক আছে। হ্যাঁ, তবে যারা মানে বাই প্রফেশন ট্রাভেল ব্লগার হয়ে গেছে এবং ক্রিয়েটার হয়ে গেছে, তাদের হয়তো জিনিসটা অ্যাজ এ জব, মানে তারা ঘুরতে যায় ব্লগিং করবার জন্য। কিন্তু আমি কিন্তু একটু ডিফারেন্ট ভাবে জিনিসটাকে নিয়েছি, মানে আমি ঘুরতে যাই, ঘুরতে গিয়ে কিন্তু ব্লগ করি, নট লাইক দ্যাট যে আমি ব্লগ করবো বলে ঘুরতে চাই। ওকে, তো দেয়ার ইজ এ ডিফারেন্স। তো সেটা আমি বলছি, মানে আমি ঘুরতে গিয়ে সেই জায়গাটাকে ফিল করব, সেই জায়গাটা এক্সপিরিয়েন্স নেব, এবং এক্সপিরিয়েন্স নেওয়ার পর কিন্তু আমি জায়গাটা মানে ভিডিওটা করি, ঠিক আছে। জায়গাটা বলতে গেলে তুমি বলতে পারো যে একটা স্কাউট করে নেওয়া, জায়গাটা রেকি করে নেওয়া, জিনিসটা ভালো করে দেখা, যে এইখানে লাইটিংটা ভালো করছে, এই জায়গাটা ফ্রেমিংটা ভালো আছে, এই জিনিসগুলো নিজের চোখে দেখা, এক্সপিরিয়েন্স করা, তারপর কিন্তু সিনেম্যাটিক শটগুলো নেওয়া বা ব্লগিং করা, এটা কিন্তু আমি করি, ঠিক আছে। আর হ্যাঁ, মানে এরকম অনেক সিচুয়েশন এসছে যখন দেখছি জায়গাটা খুব ভিড়, এটা একটা স্ট্রাগলিং একটা মোমেন্ট, যে ভিড়ের মধ্যে কিভাবে আমি শটটা নেব। বাট তোমাকে ক্রিয়েট করে নিতে হবে, যারা ক্রিয়েটার তারা কিন্তু ওই সিচুয়েশনের মধ্যেই ক্রিয়েট করে নেয়, ঠিক আছে। আর যদি ব্লগিং এর কথা বলো, ওই সিচুয়েশনের মধ্যে একটা ধরো একটা ফাঁকা জায়গা আমি খুঁজে নিলাম, সেখানে আমি ব্লগটা করলাম, বা ভিড়ের মধ্যেও ব্লগটা আমি করলাম, কিন্তু কাউকে ডিস্টার্ব না করে। এই জিনিসগুলো কিন্তু মাথায়, মানে অ্যাজ এ রেসপন্সিবল মানে ব্লগার বা ক্রিয়েটার তোমাকে মাথায় রাখতে হবে। তো এই জিনিসগুলো আছে। আর আরেকটা এক্সপিরিয়েন্স বলছি, মানে এরকমও হয়েছে যে একটা টাইম ল্যাপস নেবো সানসেটের বা সানরাইজের, ব্যাটারি শেষ হয়ে গেল, ঠিক আছে। মানে ওইটা খুব ফ্রাস্ট্রেটিং একটা মোমেন্ট আর কি, মানে ব্যাটারি শেষ হয়, তাই জন্য এক্সট্রা ব্যাটারি নিয়ে রাখতে হয়। মানে এই জিনিসগুলো কিন্তু আমি এক্সপিরিয়েন্স করে শিখেছি, প্রথমে ভুল করেই শিখেছি। তো তাই জন্য আমি প্রচুর ব্যাকআপ ব্যাটারি নিয়ে যেতাম, হ্যাঁ, নিয়ে যখনই এরকম ব্যাটারি শেষ হয় তখন ব্যাটারিটা চেঞ্জ করে নেওয়া, এই জিনিসগুলো আর কি করতে শিখেছি। তো এখন সেরকম প্রবলেম হয় না। এখন তো অনেকগুলো ডিভাইস হয়ে গেছে, ব্লগিং ক্যামেরা হয়ে গেছে, গোপ্রো হয়ে গেছে, ডিএসএলআর হয়ে গেছে, তো এই প্রবলেমটা হয় না। আগে যেমন একটা ক্যামেরাই ছিল, মানে বুঝতে পারতাম না যে সিনেম্যাটিক শট নেবো, ছবি তুলবো না টাইম ল্যাপস নেবো, মানে এটা মানে ক্যামেরা ফোনে আমার ব্লগিং স্টার্ট হয়েছে আমার ক্যামেরা দিয়ে। মানে অনেক ক্রিয়েটার কিন্তু ক্যামেরা দিয়ে এখনো চালিয়ে যাচ্ছে, বাট আমি স্টার্ট করেছি ক্যামেরা দিয়ে, আমার মোবাইল দিয়ে স্টার্ট করেছি। তো অনেকে মোবাইল দিয়ে স্টার্ট করে, তো তারপরে দেখলাম যে মোবাইল দিয়ে আমি ঠিক স্যাটিসফাইড হচ্ছি না, তো তখন একটা ব্লগিং ক্যামেরা নিলাম, সেই ব্লগিং ক্যামেরা দিয়ে করলাম, মানে স্টার্ট করলাম ব্লগিং। তো এইভাবে স্টার্ট হলো, এরকম স্ট্রাগল তো থাকবেই এই জিনিসগুলো। আচ্ছা, এবারে একটু যেখানে বেড়াতে গিয়েছো সেইখানে মানে কি বলবো, কোথাও খুব ভালো বা খুব খারাপ কোনো এক্সপিরিয়েন্স হয়েছে, এরকম যদি দুটো এরকম এক্সপিরিয়েন্স যদি তোমার মনে থাকে তো সেটা যদি একটু বলো। ভালো এক্সপিরিয়েন্স প্রচুর হয়েছে, খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে, বাট মানে খারাপ বলতে গেলে ভালো মোমেন্টগুলোই প্রথমে বলছি। ভালো মোমেন্ট বলতে প্রচুর জায়গা ট্রেক করেছি আমি, সেই ট্রেকগুলো যখন মানে লাস্ট যে ভিউ পয়েন্টটা যাই, সেই ভিউ পয়েন্টটা
গিয়ে মানে একদম মানে অস্টাক একটা মোমেন্ট আর কি, মানে সেই জায়গাটা ভোলার নয়, মানে একদম জাস্ট ফর এক্সাম্পল যখন গোচালা ট্রেক করতে গেছিলাম আমি, তো গোচালার যে লাস্ট ভিউ পয়েন্ট যেটা আছে, ভিউ পয়েন্ট 1, লাস্ট ভিউ পয়েন্টটা তো এখন যেতে দেয় না, ভিউ পয়েন্ট 1 পর্যন্ত আমরা গেছিলাম, তো সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো ইয়েটা দেখা যায়, রেঞ্জটা দেখা যায়, এবং যখন সানরাইজ হয় ওর ওপর কাঞ্চনজঙ্ঘার পিক্সের ওপর পুরো সানলাইটটা পড়ে, তো মানে অসাধারণ ভিউ, মানে মনে হয় ওয়ান্স ইন এ লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স। তো ওই রকম একটা এক্সপিরিয়েন্স, ওটা কিন্তু বলে বোঝানো যাবে না, মানে তোমাকে আমি এখন বলছি স্বর্গীয়, মানে তুমি যখন ওই স্পটে থাকবে তখনই কিন্তু সেই জিনিসটা তুমি ফিল করতে পারবে, আদারওয়াইজ তুমি ফিল করতে পারবে না। তো এরকম এক্সপিরিয়েন্স গুলো। আর হচ্ছে যখন লাদাখে গেছিলাম, লাদাখে যখন প্যাংগং লেকের সামনে রাত্রিবেলা যখন মিল্কি ওয়েটা দেখলাম, অসাধারণ এক্সপিরিয়েন্স, মানে ওইগুলো মানে তুমি না দেখলে তুমি বুঝতে পারবে না, ওই মোমেন্টটায় তুমি মানে না থাকলে তুমি বুঝতে পারবে না। সরি একটু হালকা করে কাটছি কথাটাকে। ওই রকম মোমেন্ট গুলোতে মানে ক্যামেরার শাটারের ওপর হাত দিয়ে ক্লিক করতে অনেক সময় ভুলে গেছো, এরকম হয়েছে? হয়েছে, এরকম হয়েছে, ইভেন এরকমও হয়েছে যে হ্যাঁ পরে মনে হচ্ছে শটটা মিস হয়ে গেল, এরকমও মনে হয়েছে হয়তো মানে তাকিয়েই আছি ওইদিকে, মানে এমন টাইম চলে গেছে, রাত্রি 12টা 1টা হয়ে গেছে, ভেবেছি টাইম ল্যাপসটা নেওয়াই হলো না, তাকিয়ে আছি দেখছি। তো এরকম প্রচুর সিচুয়েশন হয়েছে যেগুলো আর কি মানে ভোলার নয়, সবসময় মনের মানে কি বলবো মনের মধ্যে থেকে যাবে, তো এই জিনিসগুলো। তো ওই রকম মোমেন্টে যেমনটা ধরো বলছো অনেকক্ষণ ধরে ওয়েট করে আছো দেখছো, তুমি ধরো কোথাও একা, ধরো কখনো তুমি কোথাও তুমি গেলে ঘুরতে, সেখানে তো তোমার ক্ষেত্রে এটা ঠিক আছে, ধরো কেউ যদি তোমার সঙ্গে যায় কেউ সেক্ষেত্রে তারা কি এরকম হয়েছে যে তারা অধৈর্য হয়ে যে বলছে আর কতক্ষণ থাকবে এবার চলো, আর কতক্ষণ ধরে শর্ট? অধৈর্য, দেখো আমি মানে এরকম সিচুয়েশনে এসছে যখন আমি ধরো টাইম ল্যাপস নিচ্ছি, অনেকক্ষণ ধরে চলছে, লোকে বসে আছে, এরকম অনেক সিচুয়েশন দেখি, কিন্তু চেষ্টা করছি ব্যালেন্স করে নেওয়া জিনিসটা, যতটা মানে লিমিটে রেখে জিনিসটা করা, সেটা তোমাকে ব্যালেন্স করে, কেউ যদি তোমার সঙ্গে ঘুরতে যায় তার কথাটাও তোমাকে ভাবতে হবে, ঠিক আছে? ওভার দ্য লাস্ট ইয়ার আমরা যেটা দেখতে পেয়েছি যে এআই এর একটা খুব অনগোয়িং অ্যাডভান্সমেন্ট এসছে, তো হোয়াট ডু ইউ থিঙ্ক যে ফিউচারে, যেমন কিছুদিন আগে ওপেন এআই সোরা ইন্ট্রোডিউস করলো, তো দ্য থিং উইচ উই আর সিইং যে একটা ইনক্রেডিবল ক্যাপাবিলিটি আছে যে ফিউচারে পুরো একদম ফটো রিয়েলিস্টিক ভিডিও এক্স্যাক্টলি উইদিন মিনিটস জেনারেট করে দিয়ে দিচ্ছে। ট্রাভেল ভিডিওসের ক্ষেত্রে স্পেশালি আমরা এটা কি দেখতে পারি যে AI generated videos are taking over actually created or actually short videos, but সেটা কি পজিটিভলি ইমপ্যাক্ট করতে পারে নাকি নেগেটিভলি ইমপ্যাক্ট করতে পারে অ্যাকর্ডিং টু ইউ? তো এআই আসছে এবং এআই এর অনেক বেনিফিটও আছে, অনেক ড্রব্যাকসও আছে, তো সেদিক থেকে দেখতে গেলে এটা যেমন আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমাদের যে টাইমটা যেটা লাগে আমাদের কন্টেন্ট ক্রিয়েট করতে, সেটা যেমন অনেক কমিয়ে দিচ্ছে, আবার অনেক ক্ষেত্রে আনরিয়েলিস্টিক কিছু জিনিসও ওর মধ্যে রয়ে যাচ্ছে, যেটা আমরা নর্মাল যে জায়গাটা আছে সেই জায়গাটা যেমন ফুটিয়ে তুলতে পারছি, সেটা কিন্তু এআই থেকে আমরা পারবো না, সেই ইমোশনসগুলো কিন্তু আমরা পাবো না। বেনিফিট কি আছে, আমরা চ্যাট জিপিটি দিয়ে এখন একটা স্ক্রিপ্ট তৈরি করতে পারছি, একটা মোটামুটি ড্রাফট স্ক্রিপ্ট তৈরি করতে পারছি, আমরা চ্যাট জিপিটি থেকে আমরা ওই লোকেশনটার ব্যাপারে আমরা একটা ধারণা রিসার্চ পেয়ে যাচ্ছি, রিসার্চ করে নিতে পারছি, এবং কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আমরা কিন্তু যে একটা ড্রাফট একটা স্ক্রিপ্ট একটা যে ড্রাফট স্ক্রিপ্ট মানে একটা কীরকম স্ট্রাকচার হতে পারে ভিডিও, ওটা কিন্তু আমরা চ্যাট জিপিটি দিয়ে আমরা কিন্তু পেয়ে যাই নর্মাল। তাহলে কি আমাদের যে ইনিশিয়াল আমাদের যে থট একটা আমাদের ভাবতে হতো, সেই সময়টা কিন্তু আমাদের আর লাগছে না, ঠিক আছে? কিন্তু আমি বলবো যে বেশি ওভার ইউজ করে ফেললে সেটার কিন্তু যে একটা মানে যেটা জেনুইন একটা ব্যাপার থাকতো কন্টেন্টের ওপর, সেটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাবে যদি আমরা বেশি এআই ইউজ করে ফেলি। হ্যাঁ, আর ভিডিওর ক্ষেত্রে আমার মনে হয় এরপর হয়তো ইউটিউব এরকম একটা কোনো সিস্টেম নিয়ে আসবে যে বেশি এআই কন্টেন্ট আমরা দিলে সেটা হয়তো ওরা রেড ফ্ল্যাগ কোনো কিছু করে দিতে পারে, সেইটা আমাদের ভেবেচিন্তে এআই ভিডিও ইউজ করা উচিত। তবে হ্যাঁ, সবসময় নতুন ট্রেন্ডকে অ্যাকসেপ্ট করে সেটা নিয়ে এগিয়ে যাওয়াটাই আমার মনে হয় আমাদের করণীয়। সবসময় ওটা থেকে দূরে চলে গেলে কিন্তু আমরা পিছিয়ে যাব। তো হ্যাঁ, এআই ইজ গুড, আমাদের সেটা আমাদের রেসপন্সিবল হয়ে আমাদের এক্স্যাক্টলি আমাদের কারেক্ট ইউজটা জানতে হবে, আমাদের সেটা কোন জায়গাটা ইউজ করলে প্রপার ওয়েতে আমরা ইউজ করতে পারবো। যেমন থাম্বনেল ক্রিয়েশন, একটা ভিডিও থাম্বনেল ক্রিয়েট করতে অনেক টাইম লাগে, একটা প্রপার থাম্বনেলের ওপরেই কিন্তু মানে একটা জিনিস এক্স্যাক্টলি মেক অর ব্রেক থাম্বনেলের ওপরেই কিন্তু ডিপেন্ড করে যে তোমার ভিডিওতে ক্লিক লোকে করবে, সিটিআরটা বাড়বে কি বাড়বে না। তো এখন কিন্তু থাম্বনেল এআই দিয়েও কিন্তু সুন্দর সুন্দর থাম্বনেল ক্রিয়েট করা যায়। তো সেটাই আর কি, মানে থাম্বনেল ইজ গুড, এই এআই ইজ গুড, আর এআইটাকে অ্যাকসেপ্ট করেই আমাদের এগিয়ে যাওয়া উচিত।
ভবিষ্যতে। একদম। আরেকটা খুব এটা অনগোয়িং একটা মানে কি বলবো একটা ট্রেন্ডই বলবো আমি, যে ইনস্টাগ্রামে যারা ট্রাভেল ইনফ্লুয়েন্সার্স আছে স্পেশালি, আমি নোটিস করেছি যে তারা এখন রিসেন্টলি অনেক বেশি প্রমিনেন্স পাচ্ছে রাদার দ্যান দ্য ওল্ড এজ ইউটিউবার্স, দ্য গুড ওল্ড এজ ইউটিউবার্স। এবার সেটা আমার মতে এটা ইটস নট আ ভেরি গুড সাইন, কারণ যারা কয়েক বছর ধরে আমাদেরকে ইন্সপায়ার করে এসেছে ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েট করার জন্য, ঘোরার জন্য এবং জায়গাটাকে অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স করার জন্য ফ্রম দ্য কোর, তো সেই এসেন্সটা কোথাও না কোথাও কি হারিয়ে যাচ্ছে আপনি মনে করেন? আমার মনে হয় যারা নতুন আসছে তারা নতুন ট্রেন্ডি জিনিসগুলো ইউজ করছে বলে হয়তো তারা এগিয়ে যাচ্ছে, তাদের ভিডিওটা লোকে দেখতে পছন্দ করছে। আর যারা ওল্ড যারা আছে তারা হয়তো তারা ওই যে বক্স থেকে বেরোতে পারছে না, আমার মনে হয় সেটা থেকে বেরোতে গেলে তাদের হয়তো মনে হচ্ছে যে মানে আবার এত আমাকে চেঞ্জ হতে হবে, বা তারা একটা সার্টেন একটা বক্সের মধ্যেই রয়ে গেছে, সেখান থেকে বেরোতে চাইছে না, এবং সেই সেট অফ অডিয়েন্স নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। আর যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার বা যারা নতুন ইনস্টাগ্রামে আছে তারা অন্যরকম শর্ট ভিডিওস ক্রিয়েট করছে। হ্যাঁ, শর্ট ভিডিওসের ক্ষেত্রে বলি, শর্ট ভিডিওস যেহেতু আমি পার্সোনালি শর্ট ভিডিওস খুব একটা ক্রিয়েট করতে আমি পছন্দ করি না, আমি লং ভিডিওর পার্সন। লং ভিডিও করতে আমার ভালো লাগে, ডকুমেন্টারি টাইপ ভিডিও করতে ভালো লাগে, ইনফরমেটিভ অনেকটা বড় ইনফরমেটিভ ভিডিও করতে ভালো লাগে। কিন্তু শর্ট ভিডিও যেহেতু এখন ট্রেন্ড আছে তাই জন্য আমাকে কিন্তু করতে হচ্ছে ইচ্ছা না থাকা সত্ত্বেও, যাতে লোকে দেখে, আমার যাতে রিচটা পায়, এবং সেইটার ওপর বেস করে কিন্তু আমার যে লং ভিডিওগুলো ওইগুলো কিন্তু ভিউজ পায়, তাই জন্য তোমাকে ট্রেন্ডের সঙ্গে যেতে হবে। কোথাও খুব ভালো বা খুব খারাপ কোনো এক্সপিরিয়েন্স হয়েছে, এরকম যদি দুটো এরকম এক্সপিরিয়েন্স যদি তোমার মনে থাকে তো সেটা যদি একটু বলবো। তো দেখো, ভালো মোমেন্টগুলোই প্রথমে বলছি। হ্যাঁ। ভালো মোমেন্ট বলতে প্রচুর জায়গা ট্রেক করেছি আমি, সেই ট্রেকগুলো যখন মানে লাস্ট যে ভিউ পয়েন্টটা যাই, সেই ভিউ পয়েন্টটা গিয়ে মানে একদম মানে অস্টাক একটা মোমেন্ট আর কি, মানে সেই জায়গাটা ভোলার নয়, মানে একদম জাস্ট ফর এক্সাম্পল যখন গোচেলা ট্রেক করতে গেছিলাম আমি, তো গোচেলার যে লাস্ট ভিউ পয়েন্ট যেটা আছে, ভিউ পয়েন্ট 1, লাস্ট ভিউ পয়েন্টটা তো এখন যেতে দেয় না, ভিউ পয়েন্ট 1 পর্যন্ত আমরা গেছিলাম, তো সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো ইয়েটা দেখা যায়, রেঞ্জটা দেখা যায়, এবং যখন সানরাইজ হয় ওর ওপর কাঞ্চনজঙ্ঘার পিক্সের ওপর পুরো সানলাইটটা পড়ে, তো মানে অসাধারণ ভিউ, মানে মনে হয় ওয়ান্স ইন এ লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স। তো ওই রকম একটা এক্সপিরিয়েন্স, ওটা কিন্তু বলে বোঝানো যাবে না, মানে তোমাকে আমি এখন বলছি স্বর্গীয়, মানে তুমি যখন ওই স্পটে থাকবে তখনই কিন্তু সেই জিনিসটা তুমি ফিল করতে পারবে, আদারওয়াইজ তুমি ফিল করতে পারবে না। তো এরকম এক্সপিরিয়েন্সগুলো। আর হচ্ছে যখন লাদাখে গেছিলাম, লাদাখে এবং প্যাংগং লেকের সামনে রাত্রিবেলা যখন মিল্কি ওয়েটা দেখলাম, অসাধারণ এক্সপিরিয়েন্স, মানে ওইগুলো মানে তুমি না দেখলে তুমি বুঝতে পারবে না, ওই মোমেন্টটায় তুমি মানে না থাকলে তুমি বুঝতে পারবে না। সরি একটু হালকা করে কাটছি কথাটাকে। ওই রকম মোমেন্টগুলোতে মানে ক্যামেরার শাটারের ওপর হাত দিয়ে ক্লিক করতে অনেক সময় ভুলে গেছো, এরকম হয়েছে? হয়েছে, এরকম হয়েছে, ইভেন এরকমও হয়েছে যে হ্যাঁ পরে মনে হচ্ছে শটটা মিস হয়ে গেল, এরকমও মনে হয়েছে হয়তো মানে তাকিয়েই আছি ওইদিকে, মানে এমন টাইম চলে গেছে, রাত্রি 12টা 1টা হয়ে গেছে, ভেবেছি টাইম ল্যাপসটা নেওয়াই হলো না, তাকিয়ে আছি দেখছি। তো এরকম প্রচুর সিচুয়েশন হয়েছে যেগুলো আর কি মানে ভোলার নয়, সবসময় মনের মানে কি বলবো মনের মধ্যে থেকে যাবে, তো এই জিনিসগুলো। তো ওই রকম মোমেন্টে যেমনটা ধরো বলছো অনেকক্ষণ ধরে ওয়েট করে আছো দেখছো, তুমি ধরো কোথাও একা, ধরো কখনো তুমি কোথাও তুমি গেলে ঘুরতে, সেখানে তো তোমার ক্ষেত্রে এটা ঠিক আছে, ধরো কেউ যদি তোমার সঙ্গে যায়, কেউ সেক্ষেত্রে তারা কি এরকম হয়েছে যে তারা অধৈর্য হয়ে যে বলছে আর কতক্ষণ থাকবে এবার চলো, আর কতক্ষণ ধরে শর্ট নেবে? অধৈর্য, দেখো আমি মানে এরকম সিচুয়েশন এসছে যখন আমি ধরো টাইম ল্যাপস নিচ্ছি, অনেকক্ষণ ধরে চলছে, লোকে বসে আছে, এরকম অনেক সিচুয়েশন দেখি, কিন্তু চেষ্টা করছি ব্যালেন্স করে নেওয়া জিনিসটা, যতটা মানে লিমিট রেখে জিনিসটা করা, সেটা তোমাকে ব্যালেন্স করে। কেউ যদি তোমার সঙ্গে ঘুরতে যায় তার কথাটাও তোমাকে ভাবতে হবে, ঠিক আছে? আর ধরো তুমি একটা জায়গায় নেমেছো একটা সাইট সিইং করতে, এবং সেখানে তুমি তুলেই যাচ্ছ, ভিডিও করে যাচ্ছ, ব্লগ করেই যাচ্ছ, সেটা হয়তো ইনিশিয়ালি আমার প্রবলেম হয়েছিল, প্রথম যখন স্টার্ট করেছিলাম, টেক নিচ্ছি, রিটেক হচ্ছে, আমার হচ্ছে না ব্লগিংটা, আমি ঠিক মতো আমার স্যাটিসফাই হচ্ছি না আমি, তো সেটার জন্য রিটেক নিচ্ছি, কিন্তু এখন এতদিন পর কিন্তু জিনিসটা আস্তে আস্তে ইমপ্রুভ হয়ে গেছে, মানে একবারই আমি জিনিসটা করে দিচ্ছি, সেটা কিন্তু আগে প্রবলেম হতো বাট এখন হয় না, তো এখন ঠিক হয়ে গেছে এখন, বাট হ্যাঁ মানে এটা তোমাকে ব্যালেন্স করে চলতে হবে। তো এবারে তুমি যখন কোথাও বেড়াতে গিয়েছো, কোনো কন্টেন্ট ক্রিয়েট করেছো, তখন এরকম ডিস্টার্বিং লোকজন বা এরকম দাদাগিরি ফলানো কিছু লোকজন, তাদের সাথে এরকম যদি কিছু খারাপ এক্সপিরিয়েন্স হয়ে থাকে, সেটা যদি একটু শেয়ার করতে আর কি। দেখো, এরকম লোকজন তো থাকবেই, তোমার আশেপাশে প্রচুর এরকম লোকজন থাকবে, কিন্তু
আমি বলবো যে এরকম জিনিস, এরকম সিচুয়েশনকে অ্যাভয়েড করাই উচিত। কারণ তুমি একটা কাজ করছো, সেখানে লোকজন অনেক কিছু তোমাকে কমেন্ট পাস করতে পারে। যেমন আমি ফর এক্সাম্পল বলছি, আমি যাচ্ছি একটা জায়গায় ব্লগ করছিলাম, তখন পাশ থেকে একজন একটা কমেন্ট পাস করলো, এই তো ইউটিউবার চলে এসছে, সারা জায়গায় ইউটিউবার চলে এসছে, বা এখন তো ঘরে ঘরে ইউটিউবার। তো দেখো, ইউটিউবার এটাও কিন্তু একটা কাজ, এটা একটা ক্রিয়েটিভ কাজ, ঠিক আছে। আর এখন দেখো, এখন এই জিনিসটা মেইন স্ট্রিমে চলে এসছে। এখন তুমি যদি দেখতে পাও, কিছুদিন আগে কিন্তু নরেন্দ্র মোদী যে ক্রিয়েটারদের একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড দিলেন। তো এটা কিন্তু মানে ছেলে খেলা ব্যাপার নয়। অনেকে আছে যারা এটাকে বাই প্রফেশন হিসাবে, মানে ফুল টাইম জব হিসাবেই নিচ্ছে, এবং প্রচুর টাকাও ইনকাম করছে। তো এই জিনিসগুলো দেখো, কাজের যখন তুমি কাজ করবে, তার আশেপাশে প্রচুর লোক আসবে, তোমাকে কমেন্ট পাস করবে, তোমাকে বলবে, খারাপ বলবে, নেগেটিভ কমেন্ট দেবে, তোমাকে ডাউন করবার চেষ্টা করবে। বাট আমি মনে করি যে তুমি যে জিনিসটাকে ভালোবাসো, সেই জিনিসটা যদি তুমি ঠিকঠাক মতন করতে পারো, কারো অসুবিধা না করে, তাহলে তাতে কোনো প্রবলেম নেই। আর লাস্টলি বলবো, এই জিনিসগুলোকে অ্যাভয়েড করাই উচিত। আর মানে এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বার করে দেওয়া উচিত। আচ্ছা, মোটামুটি অডিয়েন্সের ক্ষেত্রে এটা বলতে চাই, মানে বেসিক্যালি যেটা শুনছো তো সবাই, যে একজন ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটার মানে শুধুমাত্র ইটস নট অল দ্যাট গোল্ডেন, অনেক কিছু কাঁটা পেছানোর রাস্তাও থাকে, সেগুলোর উপর দিয়েও যেতে হয়। তো বেসিক্যালি যেটা দেবরূপ দা বললো, এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করতে হয়, আর অনেকটা মোটা চামড়া রাখতে হয়, কি তাই তো? ঠিকই বললাম? মোটামুটি বলতে গেলে তাই। হ্যাঁ, তো না হলে মানে কন্টেন্ট ক্রিয়েশনের মানে উপর ফোকাসটাও তো মানে থাকবে না। হ্যাঁ, মানে তুমি যদি এত কিছু ভাবতে থাকো, মানে কে কি ভাবছে বা কে কিরকম ভাবে তোমাকে দেখছে বা তুমি কি করছো, সেটা যদি তোমার সবসময় মাথার মধ্যে একটা অ্যাটেনশন থাকে, তাহলে কিন্তু তুমি ঠিক মতন করতে পারবে না কাজটা। সো লেটস টক অ্যাবাউট সামথিং ডিফারেন্ট। আমি 2-3 মাস আগে আমার বন্ধুর সঙ্গে পুরুলিয়া বেড়াতে যাই। তো ওখানকার যে ইন্ডিজিনাস কালচারটা, যে ট্রাইবাল কালচারটা, আমি সেটা নোটিস করি যে ওভার দ্য ইয়ার্স সেটা একটা টু সাম এক্সটেন্ট ধাক্কা খেয়েছে। ধাক্কা ইন দ্য সেন্স যে আমি চড়িদা ভিলেজে যখন ভিজিট করি, তখন দেখি যে ওখানকার যারা মাস্ক মেকার আছে, ওদেরকে আমি পার্সোনালি কয়েকটা জিনিস জিজ্ঞেস করেছিলাম। তারা বলছে যে আমাদের থ্রু আউট দ্য এন্টায়ার ইয়ার আমরা যে অ্যামাউন্টটা পাচ্ছি, সেটা ইটস নট এট অল ইনাফ। মানে এমনও অনেক মাস যায় যেখানে আমরা লিটারালি মানে রাস্তায় অন্য কিছু খাবার বিক্রি করে সেখান থেকে পেট চালাচ্ছি। সো ডু ইউ থিঙ্ক যে এই পার্টিকুলার কমিউনিটিটা আরো বেশি অনেক লাইমলাইটে আসা দরকার? কারণ দে আলটিমেটলি আর মেকিং সামথিং উইচ ইজ নট ফর এভরিওয়ান, এবং তারা ট্রু আর্টিস্ট, এবং সেই স্কিলসটা তারা প্রসেস করে, কিন্তু তার সত্ত্বেও তারা সেই প্রপার রিকগনিশনটা পাচ্ছে না। দেখো, এটা নিয়ে বলতে গেলে অনেক কথাই বলতে হয়। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু এই ট্রাভেলের দিক থেকে অনেকটাই পিছিয়ে। ট্রাভেল প্রমোশনের দিক থেকে যতই অনেক বড় বড় সেলিব্রিটিকে দিয়ে ব্র্যান্ড অ্যাম্বাসেডার করা হোক বা অনেক কিছু বলা হোক, কিন্তু আলটিমেটলি কিন্তু আমাদের বাংলা যে ট্রাভেল, মানে বাংলা যে বিউটিটা আছে, সেটা কিন্তু ওয়ার্ল্ডের কাছে সেরকমভাবে পৌঁছায় না। আমরা চেষ্টা করছি, আমরা যারা বাংলার ব্লগার, সেভাবে তুলে ধরতে। যেমন তুমি যদি আমার চ্যানেলটা দেখো, ওখানে আমি দেখবে পুরুলিয়ার ভিডিওস আছে, বেলপাহাড়ির ভিডিওস আছে, আরও অন্যান্য অনেক জায়গা আছে, সেই জায়গাগুলো আমার ভিডিওস আছে, বাঁকুড়া। তো ওই যে ভিডিওস, মানে ওই জিনিসগুলো, ওটা আমাদের আরও যদি ওয়াইড অডিয়েন্সের কাছে পৌঁছায়, তাহলে কিন্তু আরও মানে ভালো হবে। লোকাল লোকজন আরও ফিনান্সিয়ালি স্টেবল হবে, তারা হেল্প পাবে। সেই জিনিসটা কিন্তু হচ্ছে না, ঠিক আছে। এবং আমরা চেষ্টা করছি, অনেক ট্রাভেল ব্লগার চেষ্টা করছে, কিন্তু সেটা যদি মানে আমি বলবো যে সরকারের দিক থেকে আমাদের যদি একটুখানি আরও হেল্প করা হয়, আমাদেরকে যদি আরও বুস্ট করা হয়, যে জিনিসটা আরও তোমরা করো, যাতে লোকজন দেখে। যেটা তোমার কান্ট্রি সাইড যে জায়গাগুলো আছে, মানে পুরুলিয়া জায়গাগুলো, হ্যাঁ এক্স্যাক্টলি, ওখানে লোকজন আরও কিন্তু আমরা টানতে পারি। শুধু বাংলা মানে বা ওয়েস্ট বেঙ্গল মানে শুধু কলকাতা নয়, হ্যাঁ ওই জায়গাগুলো আছে, ওটার কিন্তু বিউটি আলাদা। মানে ভিডিও যেগুলো আছে, বা আমি আমার ভিডিওর কথা বলছি না, আরও যারা ভিডিও করেছে, মানে অসাধারণ বিউটি, মানে অন্য কোনো জায়গা থেকে কিন্তু কম যায় না জায়গাগুলো। তো ওই জায়গাগুলো কিন্তু আমরা ট্যুরিস্ট টানতে পারছি না সেভাবে। লোকাল লোকজন যাচ্ছে, কলকাতার লোকজন যাচ্ছে, অন্যান্য জায়গায়, কিন্তু বাইরের লোকজন, বাইরের স্টেটের লোকজন শুধু কোথায় আসছে না, কলকাতা আসছে, সুন্দরবন আসছে, আর শান্তিনিকেতন যাচ্ছে। কিন্তু ওই জায়গাগুলো তো লোককে দেখাতে হবে। সেই দিক থেকে আমার মনে হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলের ট্যুরিজমটা কিন্তু আরও একটু গ্রো করা উচিত, যাতে আমরাও জিনিসটাকে তুলে ধরতে পারি, এবং লোকাল যে লোকজন আছে তারাও হেল্পফুল হয়, তারাও ফিনান্সিয়ালি তাদের একটা এস্টাবলিশমেন্ট হয়। যেটা তুমি বললে যে প্রবলেমটা, তাদের ফিনান্সিয়াল প্রবলেম হচ্ছে, সেই জিনিসটা কিন্তু এই পুরো ব্যাপারটা হলে আমার মনে হয় কেটে যাবে। ওকে, প্রমোশনটা আমার মনে হচ্ছে একটু কম হয়। অন্যান্য স্টেটে কিন্তু তুমি যদি দেখো, তাদের ওয়েবসাইট বলো, ট্যুরিজমের ওয়েবসাইট বলো, বা অনেক ডেভেলপ, এবং ওরা কিন্তু অনেক ট্রাভেল ক্রিয়েটারদের সঙ্গে কিন্তু কোলাবোরেশন করে,
অনেক ফ্রি বলো, পেড বলো, বার্টার বলো, অনেক ধরনের কোলাবোরেশনে কিন্তু যায়। ইভেন আমিও মধ্যপ্রদেশ গভর্নমেন্টের ট্যুরিজম গভর্নমেন্ট থেকে কিন্তু আমি পেয়েছিলাম ইনভিটেশন, কিন্তু আমি সম্ভব আমার তখন টাইম হয়নি বলে আমি যেতে পারিনি। এবং অনেক জায়গা আছে, স্টেট আছে যারা কিন্তু এই জিনিসটা করছে। ওয়েস্ট বেঙ্গল কিন্তু আমার মনে হয় এটা থেকে একটু পিছিয়ে আছে, এটার দিকে একটু আমার মনে হয় নজর রাখা উচিত। আপনি এত রকম জায়গায় গেছেন, ভ্যারাইটি অফ প্লেসেস, ভ্যারাইটি অফ ল্যান্ডস্কেপস আপনি উইটনেস করেছেন, তো এর মধ্যে এমন কিছু কি এক্সপিরিয়েন্স কখনো ঘটেছে যেখানে আপনার মনে হয়েছে যে জার্নিটা যদিও বা ভালো হয়েছে বাট আলটিমেটলি এন্ড এক্সপিরিয়েন্সটা অতটা আপনার মার্ক হয়নি, বা ইন দ্য জার্নি থ্রু আউট দ্য প্রসেস যখন আপনি যাচ্ছেন জায়গাটাতে এক্সপিরিয়েন্স করছেন, তখন সাডেনলি অল অফ সাডেন এমন কিছু একটা ঘটলো যাতে পুরো এক্সপিরিয়েন্সটা ডিসরাপ্টেড হয়ে গেল, এরকম কিছু ঘটেছে? হ্যাঁ, একটা এক্সাম্পল আমি দিচ্ছি, মানে এরকম হয়েছে। যেমন একটা ট্রেকিংয়ের ক্ষেত্রেই বলছি, মানে আগে আমি তো প্রচুর ট্রেকিং করতাম, তো ট্রেকিংয়ের ক্ষেত্রেই বলছি, আমরা সিকিমে ট্রেক করতে গেছিলাম একটা জায়গা, সেটা হচ্ছে গোচেলা ট্রেক, এটা ইউকসুম থেকে স্টার্ট হয় ওয়েস্ট সিকিমে। তো ট্রেকিংটা ফার্স্টে আমাদের ভালোই চলছিল, আমি আমার ওয়াইফ গেছিলাম একটা গ্রুপের সঙ্গে। তো একটা সার্টেন টাইমের পর একটা অল্টিটিউড গেইন হয় অনেকটা ওপরে। তো সেখানে যাওয়ার পর আমার তার আগে খুব ভালোই আমি ব্লগ করছিলাম, আমি মানে ভিডিও করছিলাম, সব ঠিকঠাক চলছিল। একটা সার্টেন টাইমের পর হঠাৎ করে আমার ওয়াইফের একটু শরীরের একটু ডিটোরেশন আসে, অক্সিজেন লেভেলটা কমে যায়, এবং প্রথম দিকে আমরা অতটা বুঝতে পারিনি, কিন্তু যখন ফেরার দিন তখন পুরো অনেকটাই ডিটোরেট করে এবং অক্সিজেন লেভেল প্রায় 48 চলে আসে, মানে যেটা বলতে গেলে খুবই ডেঞ্জারাস একটা লেভেলে চলে আসে। তো ওখানে কিন্তু সিকিমের লোকাল লোকজন খুব হেল্প করে, মানে ওখানে রেস্কিউ করে নিয়ে আসে, মানে খুবই হেল্পফুল ছিল। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, মানে এরকম সিচুয়েশন আসতেই পারে, মানে ওই সিচুয়েশনটা তুমি একটা সিচুয়েশনের যে ইম্পর্টেন্সটা ওটা মাথায় না রেখে তুমি ব্লগ করতে, মানে ওই সময় ব্লগ করলে এইগুলো করা উচিত না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই জিনিসটা কিন্তু আমি অন ক্যামেরা ফার্স্ট টাইম বলছি, এটা কিন্তু কেউই জানে না, মানে এরকম একটা সিচুয়েশন হয়েছিল, মানে বাড়িতে জানলে হয়তো খুব একটা প্যানিক সিচুয়েশন হয়ে যেত, তাই জন্য বলিনি, বাট এটা ফার্স্ট টাইম বললাম। এরকম একটা সিচুয়েশন এসেছিল যেখানে কিন্তু আমার ওয়াইফকে রেস্কিউ করতে হয়েছিল। সো আই থিঙ্ক যে ট্রেকিং যারা ইনিশিয়ালি স্টার্ট করছে বিগিনার লেভেলে, তাদেরকে ফার্স্ট অফ অল অ্যাক্লিমেটাইজেশন এবং বাকি আরও যে অনেকগুলো ফ্যাক্টরস থাকে সেগুলো আগে ভালো করে নলেজ গেইন করে নেওয়া উচিত বিফোর স্টার্টিং এনিথিং নিউ। কারণ আমার মনে হয় নইলে এক্সাইটমেন্ট বা ওভার এক্সাইটমেন্টে এসে তো অনেকে অনেক কিছু প্রমিস করে দেয়, বাট আলটিমেটলি যখন হেলথটা এফেক্ট হয়ে যায় তখন বোঝা যায় যে এটা কেন করা হলো। হ্যাঁ, মানে এটা না করলেই হতো। এটা কি বলতো, মানে এখন এই ব্লগিং এর জন্য বা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েট করার জন্য অনেকেই মানে ট্রেক করতে চলে যাচ্ছে উইদাউট এনি প্রিপারেশন, যে জানেই না। তো এখানে অনেক প্রবলেম ফেস করতে হয় তাদেরকে, অনেক সময় হাই অল্টিটিউডে গিয়ে অনেক প্রবলেম হয়, শ্বাসের কষ্ট হয়, বা অনেকে আছে যে তাড়াতাড়ি আমি লাদাখ ঘুরতে যাবো, 4-5 দিনই আমি কমপ্লিট করে নেবো, সেটা একদমই করা উচিত নয়। একটা স্টেপ ওয়াইজ তোমাকে ওখানে অল্টিটিউডটা গেইন করতে হবে। লাদাখে অ্যাটলিস্ট 10 দিন যদি তুমি ঘোরো, একদম প্রপারলি ঘুরতে পারবে, অল্টিটিউড অ্যাক্লিমেটাইজ করে তুমি যদি ঘোরো তাহলে কিন্তু প্রপারলি তুমি ঘুরতে পারবে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, মানে ফর দ্য সেক অফ ক্রিয়েটিং কন্টেন্ট, মানে তুমি নিজের হেলথটাকে তুমি একটা খারাপ জায়গায় নিয়ে যাচ্ছ, এবং তার তোমার সঙ্গে যারা অ্যাসোসিয়েট আছে, যারা যাচ্ছে, তাদেরও প্রবলেমে ফেলছো, এটা একদমই করা উচিত নয়। একটু রেসপন্সিবল হয়ে আমার মনে হয় জিনিসগুলো করা উচিত, একটু প্ল্যানিং করে ঘুরতে যাওয়া উচিত। বেড়াতে গিয়ে শট নেওয়া এটা তো একরকম ব্যাপার হলো, সেটা কি ঝামেলার কত কিছু পাহাড় পর্বত পেরোতে হয় সেটা তুমি বললে। তো এবারে এসে তারপরে যেভাবে কন্টেন্টটাকে তুমি অডিয়েন্সের জন্য সার্ভ করবে, সেটাও তো একটা আর্টের ব্যাপার। তো এবারে সেখানে স্ক্রিপ্টিং করাটা, শটের পরে শট সাজানোটা, কোনটার সাথে কোনটা গেলে ভালো লাগবে, এত কিছু নিয়েছো ফুটেজ, এত কিছু ক্লিপ নিয়েছো, ঠিক সবগুলোই তো আর দেওয়া যায় না ইচ্ছে থাকলেও, মানে বুকের মধ্যে পাথর চাপা রেখে সেগুলোকে একদিকে মানে ফোল্ডারে সরিয়ে রাখতে হয়। তার মধ্যে স্পেসিফিক কিছু নিয়ে, যা 8-10 মিনিটের যেটা ভিডিও হয় বা 12 মিনিটের ভিডিও হয়, তার মধ্যে স্পেসিফিক সিলেক্টেড কিছু শট দিতে হয়, সেগুলো অনেক বুঝে সুঝে সিলেক্ট করে লিখে ম্যাচিং করে দিতে হয়। তো ওই ব্যাপারটা বাড়ি এসে কতটা, ওই প্রসেসটা কতটা এক্সস্টিং হয় আর প্রচণ্ডই এক্সস্টিং একটা ব্যাপার। মানে প্রথমে তো ইচ্ছাই করে না জিনিসটা ধরতে, মানে এতটাই কাজ থাকে জিনিসটার মধ্যে। আমি একটু প্রথম থেকে আমি একটু বলছি ইনিশিয়াল পয়েন্টে, মানে অনেকে ভাবে কিন্তু যে ট্রাভেল ব্লগিংটা খুব ইজি একটা ব্যাপার, ঠিক আছে, মানে যারা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েট করে, যারা ঘুরতে চলে যাচ্ছে, ঘুরছে তার সঙ্গে ভিডিও করছে, মানে খুব একটা মজার ব্যাপার, ঘুরছে ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েট করছে। বাট মানে আমার মতে ট্রাভেল ব্লগিং কিন্তু একটা মোস্ট এক্সপেন্সিভ একটা প্যাশন বলতে পারে, প্রফেশন বলতে পারে, একটা হবি বলতে পারো, ঠিক আছে। প্রচুর খরচ আছে, সেটা ইকুইপমেন্ট থেকে শুরু করে যেখানে ঘুরতে যাচ্ছি সেখানে খরচ, সব দিক থেকে। তো
তো সেটা কিন্তু একটা মানে ইনিশিয়াল স্ট্রাগলিং একটা আমাদের যে যারা ক্রিয়েটার আছে তাদের ক্ষেত্রে। তাছাড়া যখন তুমি ঘুরতে যাচ্ছ তার আগে তোমার একটা প্ল্যান করা, ঠিক আছে, তার একটা মোটামুটি একটা ইনফরমেশন নেওয়া জায়গাটা, একটা একটা ছোটোখাটো একটা স্ক্রিপ্ট করা, কি তুমি বলবে ওখানে কি করবে এই জিনিসগুলো, তারপরে বাজেটিং করা, তো এইগুলো একটা স্ট্রাগল। তারপরে তুমি যখন ঘুরতে যেখানে যাচ্ছ সেই সিচুয়েশনটা তোমার ব্লগিংয়ের জন্য অনুকূল আছে কিনা সেটা দেখা। এরকমও হতে পারে যে তুমি 5 দিনের জন্য ঘুরতে গেছো, তো 2 দিন তোমার বৃষ্টিতেই বেরিয়ে গেল, তো মানে তোমার পুরো প্ল্যানটাই মাটি, পুরো প্ল্যানটাই মাটি হয়ে গেল। তো এরকম অনেক সিচুয়েশন আছে, এগুলো কিন্তু মানে একটা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটার বা ট্রাভেল ব্লগারের জন্য কিন্তু একটা স্ট্রাগল, ঠিক আছে। এবং এরকমও হয় যে তুমি তো ঘুরে চলে এলে, তারপরে এসে তোমার ভিডিও শর্টগুলো, যেটা তুমি বলছিলে যে ভিডিও শর্টগুলোকে তোমার টাইমলাইনে সাজানো, সেটাকে শর্ট করা, যে ভালো ভালো শর্টগুলো নেওয়া, তারপরে তোমার স্ক্রিপ্ট তৈরি করা, ভয়েস ওভার দেওয়া, মানে এই সবগুলো কিন্তু মানে প্রচুর টাইম কনজিউমিং একটা কাজ না, মানে ওভার দ্য নাইট হয়ে যায় না। তো অনেকে ভাবে খুব ইজি ব্যাপার, বাট এটা কিন্তু অনেক টাইম নিয়ে জিনিসটা আমাদের করতে হয়। এবং এরকমও হয়েছে যে তুমি খুব কষ্ট করে, খুব টাইম নিয়ে, অনেকটা এফোর্ট দিয়ে বানালে জিনিসটা, কিন্তু আলটিমেটলি দেখা গেলো ভিউজ খুব কম আসছে, এরকমও হয়। আবার এরকমও হতে পারে যে তুমি খুব এফোর্ট কম দিলে সেই ভিডিওটা ভিউজটা চলে, এগুলো হয়। মানে মোরালেস তুমি বলতে পারো যে এই ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েশন, এই প্রফেশনটা বা এই মানে হবিটা কিন্তু খুবই একটা ডাইজি ব্যাপার। মানে কোনো সময় তোমাকে খুব ভালো একটা জায়গা দেবে, আবার কোনো সময় তুমি হয়তো একটু ডিমোটিভেটেড হয়ে গেলে জিনিসটা। বাট স্ট্রাগল কিন্তু আছে, সবসময় স্ট্রাগল আছে। বাট যারা কন্টেন্ট ক্রিয়েট করতে ভালোবাসে, সেটা শুধু ট্রাভেল ব্লগ নয়, অন্যান্য যারা ব্লগিং করে বা অন্যান্য যে ইউটিউব চ্যানেলসগুলো আছে, তারা কিন্তু কন্টেন্টটা তৈরি করতে ভালোবাসে বলে, এই কাজটাকে ভালোবাসেই বলে কিন্তু করছে, এরকম না যে বন্ধ করে দিচ্ছে। তো এটাই বলতে চাই যে স্ট্রাগল কিন্তু সব জায়গাতেই আছে, বাট তোমার কাজটা তোমাকে করে যেতে হবে যেটা তুমি ভালোবাসো। আমি মনে করি যে তুমি যে জিনিসটাকে ভালোবাসো সেই জিনিসটা যদি তুমি ঠিকঠাক মতন করতে পারো, কারো অসুবিধা না করে, তাহলে তাতে কোনো প্রবলেম নেই। আর লাস্টলি বলবো, এই জিনিসগুলোকে অ্যাভয়েড করাই উচিত, আর মানে এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বার করে দেওয়া উচিত। আচ্ছা, মোটামুটি অডিয়েন্সের ক্ষেত্রে এটা বলতে চাই, মানে বেসিক্যালি যেটা শুনছো তো সবাই, যে একজন ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটার মানে শুধুমাত্র ইটস নট অল দ্যাট গোল্ডেন, অনেক কিছু কাঁটা পেছনের রাস্তাও থাকে, সেগুলোর উপর দিয়েও যেতে হয়। তো বেসিক্যালি যেটা দেবরূপদা বললো, এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করতে হয়, আর একটা মোটা চামড়া রাখতে হয়, কি তাই তো? ঠিকই বললাম? মোটামুটি বলতে গেলে তাই। হ্যাঁ, তো না হলে মানে কন্টেন্ট ক্রিয়েশনের মানে উপর ফোকাসটাও তো মানে থাকবে না। হ্যাঁ, মানে তুমি যদি এত কিছু ভাবতে থাকো, মানে কে কি ভাবছে বা কে কিরকম ভাবে তোমাকে দেখছে বা তুমি কি করছো, সেটা যদি তোমার সবসময় মাথার মধ্যে একটা অ্যাটেনশন থাকে, তাহলে কিন্তু তুমি ঠিক মতন করতে পারবে না কাজটা। তো সেটা অ্যাভয়েড করাই উচিত। তো আমরা অলমোস্ট এই সেশনের এন্ডের দিকে চলে এসেছি। তো আমি অ্যাজ অ্যান এন্ডিং নোট এটাই স্যারকে জিজ্ঞেস করতে চাইবো যে হোয়াট অ্যাডভাইস উড ইউ লাইক টু গিভ টু দ্য ইয়াঙ্গার জেনারেশনস, যারা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে সিরিয়াসলি কিছু ভাবনা চিন্তা করছে ইন ফিউচার টু ইভেন মেক ইট অ্যাজ আ ক্যারিয়ার? প্রথমেই বলবো, যদি মানে প্রচুর ভিউজ পাওয়ার আশায় বা প্রথম থেকে যদি পয়সা ইনকাম করার আশায় তুমি ইউটিউব চ্যানেল খোলো, তাহলে কিন্তু মানে আমি বলবো নাই খুলতে, কারণ সেটা কিন্তু হবে না। প্রথম তোমাকে প্রচুর কন্টেন্ট দিতে হবে, প্রচুর কন্টেন্ট ক্রিয়েট করে আস্তে আস্তে কিন্তু তোমার একটা সেট অফ একটা স্টাইল ক্রিয়েট হবে, যেটা লোকজন অ্যাকসেপ্ট যখন করবে, তখন আস্তে আস্তে কিন্তু তোমার পপুলারিটি বাড়বে। ওই ফার্স্ট দিনেই কিন্তু ভাইরাল হওয়া যায় না, ফার্স্ট দিনেই কিন্তু ভিউজ পাওয়া যায় না। তো এটাই আমি বলবো, তোমার প্যাশনটাকে ফলো করো, অ্যাজ এ প্যাশন তুমি জিনিসটাকে নাও, নট লাইক যে আমি ভিউজ আর্ন করবো বা পয়সা আর্ন করবো, সেই জন্যই আমি এই ফিল্ডে আসছি। আগে প্যাশনটাকে ফলো করো, সেভাবে এগো, দেখবে আস্তে আস্তে জিনিসটা একটা দিকে এগিয়ে যাচ্ছে, অনেক গ্রোথ পাচ্ছ তুমি। তো এটাই আমি বলবো ফিউচার যারা ইউটিউবার আছে, কন্টেন্ট ক্রিয়েটার আছে, তাদের জন্য। সো থ্যাংক ইউ দেবরূপদা সো মাচ ফর বিং আওয়ার ফার্স্ট গেস্ট অন স্পটলাইট। খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সবার সাথে আরেকটা নতুন এপিসোডে আরেকজন স্পেশাল গেস্টের সাথে। এবং প্লিজ ডু মেক শিওর টু ফলো দেবরূপ ট্রাভেল অ্যান্ড ফিল্মস। হি ইজ মেকিং সাম টেরিফিক কন্টেন্ট অন ইউটিউব এবং আমাদের বেঙ্গলের ট্রাভেল কমিউনিটির ওয়ান অফ দ্য বেস্ট ক্রিয়েটার্স কারেন্টলি। দেবরূপ স্যারের আরেকটি স্পেশাল চ্যানেল আছে পার্টিকুলারলি ফর দ্য বেঙ্গলি অডিয়েন্স। তো আমি কাইন্ডলি রিকোয়েস্ট করবো যে বং ট্রাভেল প্ল্যানার চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন, স্পেশালি ফর দোজ যারা ভিভিডলি এবং ভোরাসিয়াসলি পার্টিকুলারলি বেঙ্গলি কন্টেন্টই প্রেফার করে। তো এটা আমাদের প্রথম এপিসোড ছিল। প্রথম এপিসোডে আমরা ঠিক কতটা করলাম আর ভুল কত করলাম সেটা তো দেবরূপদা আশা করি বুঝতেই তো পারছেন, আর অডিয়েন্স যারা আছে তারা তো আরোই বেশি বুঝতে পারবে।
তো আমরা জাস্ট এটুকুই বলবো যে এটা আমাদের ডেবিউ ছিল। এবার ডেবিউর পরে মানে এরপরে আস্তে আস্তে আমাদের যে স্কোরটা, আশা করছি স্কোর বোর্ডে পরে আরও ভালো হবে, আস্তে আস্তে ভালো হবে। তো স্টে টিউনড উইথ স্পটলাইফ অ্যান্ড স্টে টিউনড উইথ অলসো দেবরূপ ট্রাভেল অ্যান্ড ফিল্মস।